কে? ও কে? কে ও? কে ও? কে? প্রাচীন এক অপদেবতা আজও মানুষের রূপে পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছে। আমার স্বামীর অবর্তমানে সন্তানের ভরণ পোষণ করার আর্থিক বা মানসিক অবস্থা আমার নেই। অপদেবতা? রক্তবীজ। এসব তো নিছকই গল্প, তাই না? নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন থ্রিলার ডেন। শুভ আর অশুভ এই দুই নিয়েই চলছে জগৎ। শক্তির কোনো বিনাশ নেই, সে শুভ শক্তি হোক বা অশুভ। মহাভারতের 7 মহারথীর মতো রক্তবীজও অমর। কি হয় যখন কোনো রক্তবীজ জন্ম নেয় আধুনিক পৃথিবীর বুকে? আমাদের আজকের নিবেদন প্রখ্যাত লেখক আবির রায়ের লেখা গল্প রক্তবীজ। গল্প পাঠে কৌশিক, শিবানীর চরিত্রে দিদিপ্রিয়া, অন্যান্য চরিত্রে প্রিয়াঙ্কা, বর্ণালী, ঋষিতা, উর্মি, অর্পিতা, অরুময় ও অস্মিতা। শুরু হচ্ছে আজকের গল্প, লেখক আবির রায়ের রক্তবীজ। তিনটে আলাদা সময়কাল, তিনটে আলাদা জায়গা, তিনটে বিচ্ছিন্ন ঘটনা, কিন্তু আপাত বিচ্ছিন্ন তিনটে ঘটনাই কোনো এক অজানা সূত্রে জুড়ে আছে। ঠিক কি ঘটেছিল? প্রথম ঘটনা 1912 সালের ডিসেম্বর মাস। দেবমালী পর্বতের পাদদেশের ছোট্ট একটি গ্রামের এক কৃষক ভোরবেলা প্রাতকৃত স্বার্থে মাঠে আসতেই তার কানে আসে অস্ফুট এক শিশুর কান্নার আওয়াজ। এদিক ওদিক তাকাতেই তার চোখে পড়ে ঝিলের ধারে একটি ক্ষুদ্র হাত ও মাথা নরম মাটির ওপর দেখা যাচ্ছে। দৌড়ে কাছে যায় সে, দেখে শিশুটির শরীরের প্রায় 12 আনায় মাটি চাপা দেওয়া আছে। বেরিয়ে রয়েছে শুধু মাথা, বাম হাত আর বুকের কিছুটা অংশ। করুণায় ভরে ওঠে কৃষকের মন। কত বড় শয়তান সেই মানুষ যে একটি সদ্যজাতকে এইভাবে জ্যান্ত কবর দেওয়ার পরিকল্পনা করতে পারে। জন্মই কেন দেয় যদি সন্তানের প্রতিপালন করবার ক্ষমতাই না থাকে? তারপর সেই কৃষক নিচু হয়ে শিশুটিকে পরম স্নেহে বের করে আনে। তার সর্বাঙ্গ ঢাকা রক্ত আর কাদায়, গলা ফাটিয়ে কেঁদে চলেছে সে। গলার গামছা দিয়ে ছোট্ট দেহটিকে মুছিয়ে দিতে গিয়ে হঠাৎ কৃষকের বুক কেঁপে ওঠে। শিশুটির নাভিমূল থেকে ঝুলছে রক্ত মাখা নাড়ি, এবং সেটির সংযোগ মাটির ভেতর। উপড়ে আসা মাটির ফাঁক দিয়ে এখনো দেখা যাচ্ছে টাটকা রক্তে ভরা একটি গর্ভকুম্ভ। দ্বিতীয় ঘটনা, সালটা 1955। ভোপাল আর জব্বলপুরের মধ্যবর্তী রাস্তা। সন্ধ্যার অন্ধকারে হঠাৎ সজোরে জিপের ব্রেক কষলেন এক অবসরপ্রাপ্ত কর্নেল, সাথে তার স্ত্রী। গাড়ির হেডলাইটের আলোয় তিনি দেখেন অন্ধকারের মধ্যে একটি বাচ্চা হামা দিয়ে রাস্তা পার হচ্ছে। অথচ জঙ্গলের মধ্যে এরকম সময় একলা, তাও আবার বাচ্চা।
কেউ কি তাদের বাচ্চা ফেলে গেল? এগিয়ে গিয়ে তার স্ত্রী কোলে তুলে নিলেন বাচ্চাটিকে। রাস্তায় গাড়িটি গাড্ডায় পড়ায় বাচ্চাটি ঝাঁকুনি খেল ভদ্রমহিলার কোলের মধ্যেই। কোকিয়ে কেঁদে উঠল সে। আঁতকে উঠলেন কর্নেলের স্ত্রী। বাচ্চাটির চোখ দিয়ে জলের বদলে তাজা রক্ত গড়িয়ে পড়ছে। তৃতীয় ঘটনা 1977, শিলিগুড়ির সেবকে পাহাড়ের ঢালে এক পরিত্যক্ত কুঁড়ে ঘর। এক রাতে উপত্যকার অধিবাসীরা সেই বাড়িটির আশপাশ থেকে সারা রাত শিশুকণ্ঠের চিৎকারের আওয়াজ শুনতে পায়। ওই কুঁড়ে ঘরেই কয়েক মাস আগে এক হতদরিদ্র আর রোগ সর্বস্ব পরিবারের 12 বছরের পালিত পুত্র ঘুমের মধ্যে তার বাবা, মা ও ছোট বোনকে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে উঠোনের এক কোনায় গিয়ে খুর দিয়ে নিজের গলার নলি কেটে আত্মহত্যা করে। কেন কেউ জানে না। দু 2008 সাল, পাহাড়ে ঘেরা ছোট্ট শহর রূপনারায়ণপুর। বাংলা আর বিহারের বর্ডার হলেও এখানে বিহারি উদ্বাস্তুদেরই বাস বেশি। মানুষের বসতি থাকলেও জায়গাটা ফাঁকা ফাঁকা। রাস্তাঘাট চওড়া আর পরিচ্ছন্ন হলেও সন্ধে নামলেই গোটা শহরটা কেমন নিঝুম হয়ে পড়ে। নগরের পশ্চিম কোণায় বহু পুরনো একটা রেলের পরিত্যক্ত কোয়ার্টারে ছোটোখাটো একটা মেয়েদের মেস বাড়ি গড়ে উঠেছে। জানি এখানে থাকাটা হয়তো আইন বিরুদ্ধ, কিন্তু গত 10 বছরে রেলের কোনো বাবুর টিকির দেখাও পাওয়া যায়নি। কাজেই একরকম নিশ্চিন্তেই গর্হিত কাজ জেনেও এখানে আবাসিকরা থাকে। আমি হিন্দুস্তান কেবলসের সামান্য স্টেনোর কাজ করি, থাকি আসানসোলে। কোম্পানির দেওয়া কোয়ার্টারে 26 বছরের একলা মেয়ে থাকাটা নিরাপদ নয় বলে একটু দূর হলেও এই মেসে ঘর নিয়েছি। দেখতে শুনতে আমি একেবারেই সাধারণ। অসাধারণ হওয়ার কোনোদিন কোনো তাগিদও অনুভব করিনি। গায়ের রং বেশ কালো, তবে গড়নটা লম্বা ও ছিপছিপে। বাড়ি থেকে বিয়ের জন্য পাত্র ঠিক করে রেখেছে। আমি মতও দিইনি, অমত না, সে পেশায় শিক্ষক। তার সাথে আমার পরিচয় থাকলেও বন্ধুত্বও নেই, আবার তিক্ততাও নেই। মোটের ওপরেই আমার জীবন, নিরস, ফ্যাকাশে, সাদামাটা। শুক্রবারের বিকেল, আজ বাড়ি যেতে পারিনি। হেমন্ত কেটে শীত পড়ে গেলেও আজ সকাল থেকে মাঝে মাঝে দমকা হাওয়ার সাথে চলছে এক টানা ঘ্যানঘ্যানে বৃষ্টি। বোধহয় নিম্নচাপ হয়েছে। মেসের মাঝের ঘরটায় আমরা সবাই জড়ো হয়েছি। আমরা বলতে আমরা 5 জন: মালতী, কাবেরীদি, অনুসুয়াদি, রমা আর আমি, শিবানী। অনুসুয়াদি আমাদের মধ্যে বয়সে সবচেয়ে প্রবীণ। ওনার বাড়ি অন্ডালে। স্বামী জাহাজে কাজ করে, তাই প্রায় সারা বছরই বাইরে থাকে। অনুসুয়াদির তাই বাড়ি যাওয়ার বড় একটা গরজ নেই। ছেলেপুলেও হয়নি। পেশা বলতে চিত্তরঞ্জনে উইমেন্স কলেজে ফিলসফি পড়ান। তবে দর্শনশাস্ত্র ছাড়াও মহিলার বহু বিষয়ে অগাধ পাণ্ডিত্য। প্যারানর্মাল বা অতিবাস্তব সম্পর্কে একসময় বিস্তর পড়াশুনো করেছেন। তারাপীঠের মহাশ্মশানে প্যারানর্মাল সোসাইটির লোকজনের সাথে রাত কাটিয়েছেন। এছাড়াও আজকের দিনে বেদান্ত, মনুস্মৃতি ও পুরাণের 18 খণ্ড পড়া মানুষ কটা পাওয়া যাবে সেই বিষয়ে আমার সন্দেহ আছে। রূপনারায়ণপুরের বহুদিনের বদ অভ্যেস, ঠিক কাঁটায় কাঁটায় 7টায় লোডশেডিং হয়ে যায়। আজও তার বিকল্প হলো না। ঘরের মাঝখানে একটা পুরুষ্ট মোমবাতি জ্বালিয়ে আমরা খোশ গল্পে মজলাম। গল্প বলায় অনুসুয়াদি ছিল 1 নম্বর। এরকম পরিস্থিতিতে প্রায় সর্বদাই যা হয়ে থাকে, আমরা অনুসুয়াদিকে চেপে ধরলাম ভূতের গল্প শোনানোর জন্যে। আমরা সবাই গোল হয়ে শতরঞ্চিতে বসেছিলাম।
অনুস্বাদী বেতের মোড়াটা টেনে আমাদের বলয়ের মাঝামাঝি একটা জায়গায় বসে অল্প হেসে শুরু করলো। তোমাদের কাছে ভূত বলতে কি? আত্মা, ছায়ামূর্তি, পিশাচ? গল্পের বইয়ে, টিভির পর্দায় এদেরই আমরা দেখে আসি। মনে করি এরাই সবচেয়ে ভয়ঙ্কর, সবচেয়ে ক্ষতিকারক। কিন্তু একটু যদি প্রাচীন ধর্মগ্রন্থগুলিকে উল্টে পাল্টে দেখো, তাহলে দেখবে তাদের মধ্যে ভূত প্রেতের কোনো উল্লেখই নেই। কিন্তু তা বলে কি সত্যিই অশুভ শক্তি নেই? আমরা চুপচাপ মোমবাতির কম্পিত শিখার প্রতিচ্ছবিটা অনুষদীর চশমার ওপর অল্প অল্প দুলছে। পার্সিয়ান উপকথায় ইবলিস বলে একটা শব্দ আছে। হিন্দু শাস্ত্রে যাদের বলে অপদেবতা বা মায়াবী, আর বাইবেল এদের বলে ডিমনিক এন্টিটি। তারা নশ্বর আর অবিনশ্বরের মাঝামাঝি আটকে থাকে। এইসব শক্তিরা মানুষের রূপে রক্তমাংসের পৃথিবীতে বিচরণ করলেও এদের জীবন ধারণ হয় নারকীয়। এদের আদি নেই, অন্ত নেই। কোনো ধর্মীয় শুদ্ধাচার এদের ক্ষতি করতে পারে না। এদের আগমন বিধ্বংস ঘটায়। অশুভ আর বিনাশের দূত হয়ে এরা পৃথিবীর বুকে হানা দেয়। স্নেহ, ভালোবাসা, সাহস, আশা আস্তে আস্তে সব গ্রাস করে নেয় এদের শিকারের জীবন থেকে। এদের নজর একবার লেগে গেলে জীবন অভিশপ্ত হয়ে যায়। তখন মৃত্যুকেও সহজ মনে হয়। এসব তো নিছকই গল্প, তাই না? সত্যিই কি পুরাণের এই জীবগুলির আজ অস্তিত্ব থাকা সম্ভব এই সায়েন্সের যুগে? অনুষদী চশমাটা খুলে শাড়ির আঁচলে মুছতে মুছতে বলল, আমরা অনেকেই মনে করি হনুমান আজও জীবিত। অশ্বত্থামা আজও তার কপালের ক্ষত নিয়ে দিশাহীন হয়ে অনন্তকাল ধরে পৃথিবীর বুকে ঘুরে বেড়াচ্ছে। অমর লামা ইতিগিলফ বৌদ্ধদের মতে প্রায় 1 শতাব্দী ধরে অনন্ত সমাধিতে লীন রয়েছেন ও যে কোনো সময় বেঁচে উঠতে পারেন। পুরোটাই বিশ্বাসের ওপর। এগুলোর কোনোটারই কোনো বাস্তব ভিত্তি নেই। কিন্তু এখন আমি তোমাদের যেই ঘটনাপঞ্জির বিবরণ দেব, তার কোনো ব্যাখ্যা আমি আজও অবধি খুঁজে পাইনি। ধর্মান্ধতা নিয়ে হায়ার স্টাডিজের রিসার্চ করার সময় আমি কিছু ঘটনা জানতে পারি, যেগুলিকে পরপর সাজালে যা দাঁড়ায় তা বুঝলে যে কারো শিরদাঁড়া ঠান্ডা হয়ে যাবে। আমরা বোবা হয়ে শুনছি। ঘরের একটা আলপিন পড়লেও বুঝি তার আওয়াজ পাওয়া যাবে। রমা ইতিমধ্যেই চা নিয়ে এসেছে। অনুসুয়াদি চায়ের সশব্দে চুমুক দিয়ে শুরু করল। প্রথম ঘটনার সময় 1912 সাল। উৎকল দেশের এক গ্রামে এক কৃষক তার জমির ধারের ঝিলের পাশে কুঁড়িয়ে পায় এক শিশুকে। গ্রামে বহুদিন ধরে ইংরেজ পুলিশ ধরপাকড় চালাচ্ছে। কয়েক মাস আগে তার জমিতেই এক রাতে 9 জন যুবককে স্বদেশী সন্দেহে গুলি করে মারে পুলিশ। সকাল অবধি লাশ মাঠেই পড়েছিল। তার কয়েক মাস পর সেই জমি থেকেই উদ্ধার হয় অজ্ঞাত পরিচয় এক শিশু। কৃষকের নিজের 2 সন্তান থাকা সত্ত্বেও মায়ার বশে তিনি তৃতীয় শিশুটিকে ঘরে তোলেন। এরপর থেকেই তাদের পরিবারে আসতে থাকে একের পর এক বিপর্যয়। প্রথমে তার স্ত্রী উন্মাদ হয়ে ঝিলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। তারপর তার বড় মেয়ে শ্বশুরবাড়িতে উনুন জ্বালাতে গিয়ে গায়ে আগুন লাগিয়ে ফেলে প্রচণ্ডভাবে আহত হয়। সবশেষে কৃষক নিজে যক্ষ্মায় মারা যায়, আর তার পালিত পুত্র নিরুদ্দেশ। দ্বিতীয় ঘটনা 50-এর দশকের মাঝামাঝি মধ্যপ্রদেশে। জঙ্গলের মধ্যে থেকে এক সৈনিক দম্পতি একটি অজ্ঞাত পরিচয় শিশু উদ্ধার করে জব্বলপুরের তাদের সরকারি আবাসনে নিয়ে আসেন। এর 15 দিনের মধ্যে জনৈক সৈনিকের স্ত্রীর স্কিজোফ্রেনিয়া ধরা পড়ে। রাতের অন্ধকারে ঘরের কোণের দিকে তাকিয়ে আতঙ্কে চেঁচিয়ে উঠতেন। নখ দিয়ে দেওয়াল আঁচড়ে আঁচড়ে রক্তারক্তি করে ফেলেছিলেন। শেষ সময় অবস্থা এমন দাঁড়িয়েছিল যে ঘরে তাকে বেঁধে রাখতে হতো।
একদিন কর্নেল ঘরে ঢুকে দেখেন মেঝের মধ্যে উলঙ্গ হয়ে তাঁর স্ত্রী মরে পড়ে আছেন, মুখ রক্তে ভেসে যাচ্ছে। মেঝেময় ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে তার দাঁতগুলি। মরার আগে কোনো অজানা জিঘাংসায় খেতে দেওয়ার চামচের হাতল দিয়ে নিজে নিজের দাঁতগুলিকে উপড়ে উপড়ে ফেলেছেন। স্ত্রীর মৃত্যুর পর ভদ্রলোক শিশুটিকে নিয়ে চলে আসেন তাঁর পৈতৃক বাড়ি মিরিকে, কিন্তু পথে তাঁর গাড়ি সেবক ব্রিজের কাছে খাদে পড়ে। ভদ্রলোকের সাথে শিশুটিরও ঘাড় মটকানো, মুখ থাঁতলানো, রক্তমাখা দেহ তিস্তার পাড় থেকে উদ্ধার হয়। আর ড্রাইভার মাথায় চোট পেয়ে বাকশক্তি হারায় চিরদিনের জন্য। বাইরে বৃষ্টির আওয়াজ বাড়ল, সেই সাথে বাজের চাপা গর্জন। হঠাৎ কেঁপে উঠলাম নিজে থেকে। মোমবাতিটা প্রায় অর্ধেক পুড়ে গেছে। তৃতীয় ঘটনাটি সবচেয়ে ভয়। তিস্তার চর থেকে একটি পুরুষ শিশু কুড়িয়ে পায় এক দরিদ্র জেলে। নিঃসন্তান থাকার কারণে কাউকে কিছু না জানিয়েই বাচ্চাটিকে নিয়ে ঘরে চলে আসে জেলেটি। এর 2 বছরের মধ্যে তার স্ত্রী সন্তান সম্ভবা হয়, কিন্তু তারপর মৃত বাচ্চা প্রসব করে। বছর 2 পরে আবার তার গর্ভে সন্তান আসে। এবার সে একটি কন্যা সন্তান প্রসব করে, কিন্তু শিশুটি অন্ধ জন্মায়। একদিন শেষ রাতে গ্রামের লোক দেখে যে তাদের কুঁড়েটি দাউ দাউ করে জ্বলছে। সবাই দৌড়ে এলে দেখে জেলে দম্পতি ও তাঁদের মেয়ে পুড়ে ছাই হয়ে গেছে। 12 বছরের ছেলেটির মৃতদেহ মেলে পেছনের উঠোনে, গলা ফালা করা অবস্থায়। সবাই বলে ছোট ছেলেটার মাথায় বিকৃতি ছিল। বাবা মা বোনকে মেরে সে নিজেই নাকি নিজের গলা কেটে নিজেকে শেষ করেছে। এই পর্যন্ত বলে থামল অনুসুয়াদি। ঘরের টিমটিমে মোমের আলোয় বাকরুদ্ধ আমরা 5 জন। কারো মুখে রা নেই। অন্য বৃষ্টির দিনের মতো আজ একটাও ব্যাঙের গলার আওয়াজ পাওয়া যাচ্ছে না। কিন্তু এই ঘটনাগুলোর একে অপরের সাথে সম্পর্ক কোথায়? অনুসুয়াদি থেমে বলল, প্রাচীন এক অপদেবতা আজও মানুষের রূপে পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছে। এই 3টে ঘটনাই তার উপস্থিতির সবচেয়ে বড় প্রমাণ। অপদেবতা? রক্তবীজ। ঝলসে উঠল বিদ্যুতের আলো। নামটা মুখে মুখে ফিসফিসে গলায় 2-3 বার উচ্চারণ হলো, কিন্তু সে তো এক পৌরাণিক দানব। বাস্তবে তার অস্তিত্ব থাকা কি সম্ভব? পুরাণে কথিত আছে মহিষী শ্যামলার চিতার আগুন থেকে উৎপত্তি হয় 2 দানবের। প্রথমজনকে আমরা চিনি মহিষাসুর বলে। দ্বিতীয়জন ছিল আরও মারাত্মক। তার 1 ফোঁটা রক্তও যদি ভূমি স্পর্শ করে তাহলে সেইখানে জন্ম নেবে তাহারই আরেক মূর্তি, যেই কারণে তার নাম হয় রক্তবীজ। তাকে কাবু করতে দেবী চামুণ্ডার সাহায্য নিতে হয় অষ্টমাতৃকাকে। শেষে দেবী চামুণ্ডা তার সমস্ত রক্ত পান করে নিজের মধ্যে নিয়ে নেন। পৌরাণিক এই গাথা হয়তো এরকমই কোনো অপদেবতাকে ভেবে লেখা হয়েছিল। 1912 সালে উড়িষ্যায় যারা পুলিশের গুলিতে মরে তাদের মধ্যে একজন ছিল এই বহুরূপী শয়তান। যেই মাটিতে তার রক্ত পড়েছিল সেইখানেই জন্ম নেয় আরেক রক্তজাতক। তারপর সেই কৃষকের পরিবারকে ধ্বংস করে পাড়ি দেয় নতুন শিকারের খোঁজে। 50-এর দশকে সৈনিক দম্পতি যাকে পেয়েছিল তার জন্ম সম্ভবত সেই জঙ্গলের কোথাও, মাটির গভীরে। তারপর সেই পরিবারটিকেও মেরে সে এসে পৌঁছয় বাংলার মাটিতে। গাড়ি অ্যাক্সিডেন্ট যেইখানে হয় তার কয়েক মাসের মধ্যে সেই জেলে সেইখান থেকেই এক পরিত্যক্ত রহস্যময় শিশু উদ্ধার করে। একই রকম ঘটনার পুনরাবৃত্তি।
একের পর এক শিকার, প্রত্যেকবার শিকারের শেষে রক্তাক্ত আত্মাহুতি, তারপর আবার মাটির গভীরে পৈশাচিক নবজন্ম, আবার নতুন শিকারের খোঁজ, আবার কোনো করুণাময় হতভাগ্য পরিবার বুকে টেনে নেবে মাটি ফুঁড়ে বেরিয়ে আসা মূর্তিমান মৃত্যুদূতকে। থামল অনুসুয়াদি, লম্বা শ্বাস নিল দুবার। রক্তবীজ নামটা মনে আসতেই ঠান্ডা রক্তের স্রোত বয়ে গেল শিরদাঁড়া দিয়ে। ভূমির গর্ভে জন্ম নেওয়া এক প্রাচীন অপদেবতা, যে আজও কোনো না কোনো রূপে পৃথিবীর বুকে ঘুরে বেড়াচ্ছে তার পরের শিকারের খোঁজে। সেই রাতে আমার খুব জ্বর এলো এবং তার পরের দিনটাও বিছানায় কাটালাম। মেসের কেয়ারটেকের ঝুঁকি না নিয়ে বাড়িতে খবর দিয়ে দিল। মা বাবা দুজনেরই বয়স হয়েছে, তার ওপর ভাই সুগারে বাবার একটা চোখে দৃষ্টি প্রায় নেই বললেই চলে। তার ওপর অনেক পুরনো একটা ব্যথার জন্য চলাফেরাও প্রায় বন্ধ। আমি বাড়ি ফেরার পর মা একা হাতে 2 রোগীকে সামলাতে হিমশিম খেতে লাগলো। ডাক্তার জানিয়ে দিল আমার ক্রনিক টাইফয়েড হয়েছে, সারতে বেশ কয়েকদিন লাগবে। মাঝে মাঝে রাতে জ্বরের ঘোরে ঘুম ভেঙে যেত। দেখতাম শিয়রের কাছে বসে আছে মা, চোখে জল। জিজ্ঞেস করতে বলতো, একটা মাত্র মেয়ে আমার, ওর চিন্তায় চিন্তায় মানুষটার কি হাল হয়েছে দেখো, একটা যদি হিললে হয়ে যেত ওর। আমি বুঝতাম যে কোনো নিম্ন মধ্যবিত্ত পরিবারের গৃহিণীর মতোই আমার মাও আমার হিললে মানে বিয়ে দিয়ে দিতে চায় এবার। কারণ মেয়ে নিজের পায়ে দাঁড়িয়ে যতই রোজগার করুক, ভালো পাত্রর গলায় না ঝুললে তার হিললে হয় কিভাবে? অতএব হাসি মুখে বিয়েতে রাজি হলাম, কিন্তু শর্ত দিলাম যে ধুমধাম করে এক গুচ্ছের লোক খাইয়ে কষ্টের পয়সা জলাঞ্জলি দিয়ে একেবারেই নয়। ছোট্ট পারিবারিক অনুষ্ঠানের মাধ্যমে রেজিস্ট্রি করে নেব আমি আর অঙ্কুর। আমি জানতাম সেও তাই চাইবে, কারণ তার পরিবার বলতে এক পঙ্গু বিধবা মা, আর প্রাইমারি টিচার হিসেবে তার রোজগারও খুব আহামরি কিছু নয়। তবুও কিনা সরকারি চাকরি। আমার বাবা মা তাতেই খুশি। নির্দিষ্ট দিনেই আমাদের বিয়ে হলো। আমি ছোট থেকেই বয়স আন্দাজে একটু বেশি পাকা। অল্প রোজগারে পরিবারের একমাত্র মেয়েরা বোধ হয় সবাই তাই হয়। নিজেই নিজের বিয়ের সব ব্যবস্থা করেছিলাম। তবুও কোন মেয়ের না সাজতে ভালো লাগে বিয়ের দিন? হ্যাঁ, আমায় দেখতে একেবারেই ডানা কাটা পরীর মতো নয়। তবু যখন শুভদৃষ্টির সময় অঙ্কুর আমায় কোণে বেশে প্রথমবার দেখল, কিছুক্ষণের জন্য মুখ থেকে চোখ সরাতেই পারল না। ওর ঠোঁটের কোণায় হাসির ঝলকটা দেখে বুঝেছিলাম হয়তো বিয়েটা পুরোপুরি অ্যারেঞ্জ ম্যারেজ রইল না। কর্মসূত্রে ও চিত্তরঞ্জনের আর আমি রূপনারায়ণপুরের সাথে জড়িয়ে, কাজেই বিয়ের পর রূপনারায়ণপুরেই একটা পুরনো একতলা বাড়ি ভাড়া নিলাম। বাড়িটা সে অর্থে কোনো পাড়ার মধ্যে নয়, জনবসতি থেকে একটু দূরে, নিরিবিলি গাছে ঘেরা একটা জমির এক প্রান্তে। সামনে টালির বারান্দা আর পেছন দিকটা অনেকটা বড় বাগান। কিন্তু এখানে আসার পর থেকেই আমার শাশুড়ির শরীরটা খারাপ হতে থাকলো। হাঁটা চলার ক্ষমতা এমনিতেই ছিল না, এবার যেন মাথাতেও অল্প ছিট দেখা দিতে লাগলো। একদিন আমি রাতে উঠে বাথরুমে যাব, দেখি উনি বাইরের ঘরে নিজের চৌকির ওপর টান হয়ে অন্ধকারে বসে আছেন। হুট করে দেখলে যে কারোর বুকটা ছ্যাঁত করে উঠবে। কাছে যেতেই দেখলাম বিস্ফারিত চোখে সামনে ঝোলানো নিজের মরা স্বামীর ছবিটার দিকে তাকিয়ে বিড়বিড় করে কি একটা বলে যাচ্ছেন। ওকে ওকে কে ও কে ওকে ওকে কে ও? আমি গিয়ে ওনার কাঁধে ঝাঁকুনি দিয়ে বললাম, কি হয়েছে মা?
উনি তো আপনার স্বামী, ওনাকে চিনতে পারছেন না? স্বামী স্বামী খুব ভুল করেছে, আমরা খুব ভুল করেছি। ও কে? কে ও? কে ও? কে? গলা শুকিয়ে এলো ভয়। একে নতুন বাড়ি, দুটো মাত্র মানুষ ঘরে, তার মধ্যে একটা ঘুমের ওষুধ দিয়ে শুয়ে দিলাম ওনাকে। আমার কর্তা এমনিতে খুব ভোরে ওঠে, আর আমার সে রাতে ঘুম হলো না। আমায় এপাশ ওপাশ করতে দেখে ভোর রাত থাকতেই তার ঘুম ভেঙে গেল। কি হলো? তুমি ঘুমোনি? না, মায়ের বোধহয় প্রেশারটা বেড়েছে, বুঝলে। মাঝরাতে না উঠে কি সব বলছিল। কি বলছিল? তোমার বাবার ছবিটার দিকে তাকিয়ে বলছিল খুব ভুল করে ফেলেছে। তারপর ওকে ওকে এইটা বলে উঠল। অঙ্কুর জড়িয়ে ধরল আমায়, টেনে নিল বুকের কাছে। আমাদের বিয়ের প্রায় 1 মাস হয়ে গেলেও এত কাছাকাছি কখনো আসিনি আমরা। শোনো না, এবার ঘুম হবে? কানের কাছে ফিসফিস করে বলল। আমি ঘাড়ের কাছে অনুভূতি পেলাম তার উষ্ণ নিঃশ্বাসের। আমার শরীরের লোমগুলো যেন খাড়া হয়ে গেল এক ধাক্কায়। অঙ্কুর চুমু খেলো আমার ঘাড়ের কাছে। তারপর আমার রাতের পোশাক নামিয়ে আমার খোলা পিঠে। আমার শিরায় শিরায় যেন এক অজানা আবেশের ঝংকার খেলে গেল। ওর হাত দুটো চেপে ধরলাম আমার বুকের ওপর। অন্ধ হয়ে গেলাম উন্মাদনায়। বিয়ের উপহারের চাদরের ওপর দুটো শরীর একটু একটু করে একে অপরের মধ্যে হারিয়ে যেতে লাগলো। একটা একটা করে আবরণ হারাতে লাগলো আমার আর আমার জীবনসঙ্গীর দেহ থেকে। অন্তর্বাসের শেষ টুকরোটুকুর সাথেই খসে পড়ল আমার কুমারিত্বের শেষ লজ্জার রেশটুকু। পশুর মতো ওর মাথাটাকে চেপে ধরলাম আমার বুকের মধ্যে। রাতের শেষ অন্ধকারটুকু আমাদের নগ্নতার মাধুর্যকে আড়াল করে যেন আমাদের সঙ্গমের মর্যাদাটুকু রক্ষা করে গেল। পরদিন সকালে উঠতে বেশ দেরি হলো আমার। উঠে দেখি ঘর পরিষ্কার। ঘুমের ঘোরেই কখন যেন আমার গায়ে আলতো করে হাউসকোটটা পরিয়ে দিয়ে গায়ে চাদর টেনে গেছে। পাশ ফিরে দেখলাম ওর কাজে যাওয়ার ব্যাগটা নেই। আমার উঠতে দেরি দেখে নিশ্চয়ই না খেয়ে আজ বেরিয়ে গেছে। ইস, এরকম ভুল আর কোনো দিন হবে না। মুখটা চট করে ধুয়ে বাইরে বেরিয়ে এলাম। দেখলাম চৌকির ওপর পাশ ফিরে শাশুড়ি মা শুয়ে আছেন। কি হলো? এত বেলা অবধি তো উনি শুয়ে থাকেন না। উনি তো আমাদের সবার আগে ওঠেন। তাড়াতাড়ি খাটের ওপারে যেতেই হাতকে উঠলাম। মুখ হাঁ করে মরে কাঠ হয়ে গেছেন উনি। চোখ দুটো রক্তের মতো লাল, চোয়ালটা বেঁকে একদিকে হেলে গেছে। চিৎকার করে মেঝেতে বসে পড়লাম। অঙ্কুর ফিরতে ফিরতে আরো ঘন্টা দেরিক লাগলো। খবর পেয়ে আমার পুরনো মেসের 2-1 এসেছিল। ডাক্তার বলল ভোরের দিকে ম্যাসিভ স্ট্রোক হয়েছে। ঝটকাটা এতটাই তীব্র ছিল যে ব্রেনের শিরা ফাটিয়ে দিয়েছে, যেই কারণে চোখে ও নাকের নল অবধি রক্ত উঠে এসেছে। অঙ্কুর তারপর থেকে আমার ওপর প্রচণ্ড রকম নির্ভরশীল হয়ে গেল। গুরুদশার সময় দেখতাম প্রায়ই আমায় ছাড়া দোকান পর্যন্ত যেতে চাইতো না। পরিবার বলতে আমি ছাড়া একমাত্র মা ছিল ওর। সেও এইভাবে চলে যাওয়াতে
মনে হয় ভয়ে আর নিরাপত্তাহীনতা দুটোই চেপে বসেছিল। তাই এই হঠাৎ পরিবর্তন। মাঝে মাঝে দেখতাম দূরে বসে আমার দিকে এক দৃষ্টে চেয়ে আছে, যেন কিছু বলতে চায় অথবা শুনতে চায়। আমি গিয়ে জড়িয়ে ধরতাম, ও কিচ্ছুটি বলতো না। শাশুড়ির শ্রাদ্ধ শান্তি হয়ে গেলে ও আবার স্কুলে যাওয়া শুরু করলো। সেদিন বিকেলবেলা অঙ্কুর বাড়ি অন্য দিনের তুলনায় আগে ফিরল। দেখলাম মুখটা হাসি হাসি, লাজুক লাজুক। যাক বাবা, এতদিন পর মুখে হাসি ফুটেছে। সে এগিয়ে এসে আমার হাতটা নিজের হাতে নিয়ে তার মধ্যে একটা কাগজের ছোট মোড়ক ধরিয়ে দিল। কি এটা? খুলে দেখো। সন্তর্পণে মোড়কটা খুলে আমি লজ্জায় লাল হয়ে গেলাম। দেখি তার মধ্যে একটা প্রেগন্যান্সি টেস্ট কার্ড। তুমি কি করে জানলে আমার পিরিয়ড হচ্ছে না? উত্তরে মুচকি হাসলো। আমি জানি স্বামী স্ত্রীর মধ্যে এসব ব্যাপারে লজ্জা থাকা উচিত নয়, তবু কেন জানি না লজ্জায় ওর মুখের দিকে তাকাতে পারছিলাম না। মনে একটা খুশির বেলুন যেন ফুলে উঠে বুকটা ভরিয়ে দিয়েছিল। পরদিন সকালে টেস্ট করলাম, একটা দাগ হয়ে রইল। মনমরা হয়ে কাটা প্যাকেটে ফের চালান দিতে যাব, এমন সময় দেখি দ্বিতীয় দাগটা হালকা করে ফুটে উঠল। তারপর ধীরে ধীরে প্রথমটার থেকেও গাঢ় হয়ে গেল। বাথরুম থেকে প্রায় লাফ দিয়ে বেরিয়ে এসে অঙ্কুরকে জড়িয়ে ধরলাম। সেও আনন্দে আত্মহারা হয়ে আমায় দুবার হাওয়ায় ঘুরিয়ে আলতো করে বিছানায় বসিয়ে দিল। তারপর আমার হাতটা মুঠো করে ধরে বলল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এরকম সময় আমাদের এরকম একটা খবরের খুব দরকার ছিল। কাজে বেরোনোর আগে পই পই করে বলে গেল আমি যেন বেশি খাটাখাটুনি না করি। কালই সে নতুন কাজের লোক রাখবে, যাতে আমার শরীরে অযথা চাপ না পড়ে। ফুরফুরে মনেই ঘরে কাজকর্ম সারতে থাকলাম আমি। এত আগে না হলেও হয়, কিন্তু আমি মনস্থির করে ফেললাম আগামী সপ্তাহে কাজে যোগ দিয়েই আমার ইস্তফা পত্র ফেলে দেব। সত্যি বলতে কি, এই বছর চাকরি করে সংসার খরচ বাদ দিলে বেশিরভাগটাই আমি জমাতাম। বিয়েতেও খরচ তেমন হয়নি। অঙ্কুর হয়তো আমায় আর কারখানায় যেতেও দেবে না। আমার জমানো টাকা দিয়ে বছর কয়েক ঠিক চালিয়ে নেব। তারপর বাচ্চা একটু বড় হলে না হয় আবার কোনো কাজ খুঁজে নেব। দেখতে দেখতে বিকেল গড়িয়ে সন্ধে নেমে এলো। আলমারি খুললাম আমার জয়নিং লেটারটা ফাইল থেকে নামাবো বলে। ইস্তফার সাথে ওটার একটা কপি দিতে লাগবে। আমার ফাইলের তলায় কাপড়ের আড়ালে হাতে ঠেকলো আর একটা ফাইল। এটা বোধহয় অঙ্কুরের। টেনে বের করলাম দুটো ফাইলই। আমারটার থেকে জয়নিং লেটারটা বের করলাম। তারপর সন্তর্পণে খুললাম ওর ফাইলটা। জানলার পর্দাগুলো হঠাৎ নেচে উঠল দমকা হাওয়ায়। কোনো ঝড় আসবে নাকি? উঠে বন্ধ করে দিলাম কপাটগুলো। তারপর কোলে তুলে নিলাম খয়েরি রঙের অচেনা ফাইলটা। খুললাম। ভেতরে বহু পুরনো সব কাগজপত্র। ওদের পুরনো বাড়ি ভাড়ার চালান, ওর স্কুল কলেজের মার্কশিট। কিন্তু এটা কি? ব্রাউন পেপার মোড়ানো একটা বহু পুরনো হলদে রঙের কাগজের টুকরো। ভুরু কুঁচকে গেল আমার। ওপরে লেখা, সেন্ট মার্গারেট অরফানেজ অ্যান্ড অ্যাডপশন সেন্টার, শিলিগুড়ি। বুক ধুকপুক করতে আরম্ভ করলো আমার। চোখ নেমে এলো কাগজের নিচের দিকে। তাতে লেখা, This is to certify that a male child aged approximately 3 months named Onkur, henceforth to be known as Onkur Kumar Sen, vide affidavit number 77451, filed at Shiliguri Court dated 28th January 1978, has been formally adopted by Mr. Shashwato Sen and Mrs. Dorothy Sen on this 13th day of February, Friday. হাত
কাঁপতে লাগলো আমার। গলাটা যেন হঠাৎ শুকিয়ে গেল। আমার স্বামী আদৌ তার বাবা মার সন্তান নয়? আর এই কথা এতদিন ধরে আমায় লুকিয়ে যাওয়া হয়েছে। এটা জানলেও তো আমি বিয়ে ভেঙে দিতাম না। তাহলে কেন 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 এটা করলো? এবার চোখ পড়ল ফাইলের তলায় লুকিয়ে থাকা আরেকটা কাগজের ওপর। বের করে আনলাম সেটা। একটা বহু পুরনো হলদে হয়ে যাওয়া খবরের কাগজের টুকরো। হেডলাইনটা চোখে পড়ল আমার। দমটা আটকে গেল। মস্তিষ্ক প্রাণপণে চোখকে বলতে লাগলো, পড়িস না, পড়িস না। কিন্তু আমার চোখ এগিয়ে চলল। সেবকের পুড়ে যাওয়া বাড়ির পেছন থেকে উদ্ধার সদ্যজাত। সেবক, 28শে ডিসেম্বর 1977। পুড়ে যাওয়া সেই কুঁড়ে ঘরটি কয়েক মাস আগে গোটা পরিবারের মারা যাওয়ার সাক্ষী হয়েছিল। তারই পেছন থেকে উদ্ধার হলো এক সদ্যজাত শিশুপুত্র। বস্তুত এই কুঁড়ে ঘরটিতেই পুড়ে মারা যায় বাবা মা সহ তাদের শিশু কন্যা। তাদের 12 বছরের পুত্রের গলা কাটা মৃতদেহ আবিষ্কার করা হয় বাড়ির পেছনে। সেই ঘটনা এখনো তদন্তাধীন। এদিন ভোররাতে শিশুর কান্না শুনে গ্রামবাসীরা এসে শিশু পুত্রটিকে উদ্ধার করে। শিশুটিকে শিলিগুড়ির সেন্ট মার্গারেট অনাথ আশ্রমে আপাতত রাখা হয়েছে। হাত থেকে কাগজটা উড়ে গেল দমকা হাওয়ায়। জানলাগুলো ঝড়ের ঝাপটায় খুলে গেছে। আমি আমি কাঁপতে কাঁপতে মেঝেতে বসে পড়লাম। হঠাৎ বিকট শব্দে বাজ পড়ার সাথে সাথে ঘর অন্ধকার হয়ে গেল। না 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 না, এ সত্যি হতে পারে না। না না না, সবটা তো গল্প, সব কাকতালীয়। আমার স্বামী তাহলে? বিশ্বের সব আতঙ্ক একসাথে আমার মনে চেপে বসলো। কানে বাজতে লাগলো অনুসারীর অব্যর্থ সতর্কবাণী। ভূমির গর্ভে জন্ম নেওয়া এক প্রাচীন অপদেবতা যে আজও কোনো না কোনো রূপে পৃথিবীর বুকে ঘুরে বেড়াচ্ছে তার পরের শিকারের খোঁজে। রক্তবীজ, অঙ্কুর। হঠাৎ উঠোনে পায়ের শব্দ। উঠে দাঁড়ালাম। অন্ধকারে হাতড়ে হাতড়ে বারান্দায় এসে দাঁড়ালাম। বিদ্যুৎ চমকাচ্ছে বাইরে। ধুলোর চাদরের ভেতর দিয়ে দেখতে পেলাম, ওটা কে? উঠোনের মাঝখানে এসে দাঁড়িয়েছে একটা ছায়ামূর্তি। অন্ধকারে মুখ দেখা যাচ্ছে না, কিন্তু বেশ বুঝতে পারছি তার দৃষ্টি সটান আমার দিকে। যার আগমনে এতদিন খুশির বন্যা বয়ে যেত মনের মধ্যে, আজ তাকে দেখে বিভীষিকায় শরীর জমে গেল। চিৎকার করে বারান্দার গ্রিলের দরজাটা টেনে বন্ধ করলাম। হাসছে অঙ্কুর, অট্ট হাসি। ঝড়ের শব্দ ছাপিয়ে তার নারকীয় হাসি কানে আসতে লাগলো। এক পা দু পা করে সে বারান্দার দিকে এগিয়ে আসছে। তার আর আমার মধ্যে শুধু গ্রিলের দরজাটা। আমার মুখোমুখি সে এসে দাঁড়ালো। আকাশ জুড়ে ঝলসে উঠল বিদ্যুৎ। তারই আলোয় দেখলাম তার চোখ দুটো টকটকে লাল। মুখের গলার শিরা উপশিরাগুলো দগদগে হয়ে ফুলে উঠেছে। রক্তবীজের প্রকৃত রূপ। আমি জানি গলার রক্ত উঠিয়ে চেঁচালেও এখানে আমার চিৎকার শোনার মতো কেউ নেই।
আমি তোকে মারবো না। হাওয়ার মতো ফ্যাঁস ফ্যাঁসে গলায় পড়ল অঙ্কুর। এই গলা তার গলা নয়। তুই তো আমার বংশ বিস্তার করবি। আমার রক্তে মাটি ভিজলেও ততক্ষণ আমার নতুন শরীরে প্রাণের সঞ্চার হবে না, যতক্ষণ আমার মৃত্যু না হয়। তোর মধ্যে যে বেড়ে উঠছে সে হবে আমারই মতন। আমার সমস্ত ক্ষমতা নিয়ে সে জন্মাবে। তোর মতো আরো একজন, তারপর আরো একজন। হাসিতে ফেটে পড়ল অপদেবতা। ঘুরে দাঁড়ালো এসে, তারপর পায়ে পায়ে নেমে গেল উঠোনে শক্ত মাটির উপর। বুক পকেট থেকে স্টিলের কলমটা বের করলো। তারপর আকাশের দিকে তাকিয়ে দুর্বোধ্য ভাষায় উঁচু স্বরে কিছু একটা বলল। আকাশ চিরে বিদ্যুতের ছটা খেলে গেল। পৃথিবী যেন প্রলয়ের মাঝে এই পৈশাচিক খেলায় মেতেছে রক্তবীজের সাথে। আমি অসহায়, নিরুপায়, কিচ্ছু করার নেই আমার। আবার বিদ্যুতের ঝলক। দেওয়ালে লাগানো কালো হয়ে আসা মা কালীর ছবিটা দুবার উজ্জ্বল হয়ে উঠে আবার অন্ধকারে হারিয়ে গেল। ফিরে তাকালাম উঠোনের দিকে। কোনো জাদু বলে যেন আমার মন হঠাৎ দৃঢ় হয়ে উঠেছে। আর নয়, আর কখনো নয়, আমার মরণ হলেও নয়। এই ভয়ঙ্কর অভিশাপ আজ শেষ হবে, এক্ষুনি শেষ হবে। এক ঝটকায় গ্রিলের গেটটা খুলে খালি পায়ে উঠোনে নামলাম। ধুলোর রাশি মুখে এসে লাগলো। খোপাটা হাওয়ার দাপটে খুলে গিয়ে লম্বা চুলটা উড়ে গেল পিছন দিকে। অপদেবতাটা কলমটা বের করে হাতটা সামনের দিকে বেঁকিয়ে সজোরে গেঁথে দিল নিজের গলায়। তারপর গর্জন করে হিঁচড়ে টেনে বের করল। গলার গর্ত দিয়ে ফিনকি দিয়ে বেরিয়ে এলো টাটকা রক্তের ফোয়ারা। আমি এক লাফে আমার স্বামীকে জাপটে ধরে হাঁ করে ঠোঁট দুটো চেপে ধরলাম গলার ফুটোর ওপর। গরম রক্তের ধারায় মুখ ভরে গেল। বিকট নোনতা স্বাদের পাপের ঝর্ণা গলা বেয়ে পেটে নেমে যেতে লাগলো আমার। ঝটকা মেরে প্রাণপণে আমায় ছাড়াবার চেষ্টা করলো পিশাচটা। আমি বাহুর জোর যতটা পারি বাড়িয়ে চেপে ধরলাম তাকে। নাক দিয়ে দম টেনে চুষে চাপ বাড়িয়ে দিলাম তার ক্ষতের উপর, যাতে গলা থেকে বেরোনো এক ফোঁটা রক্ত মাটিতে না পড়ে। ঝড়ে কেঁপে উঠেছে দিক বিদিক। বনে এসে গেল রক্তের বান পেটে যেতে যেতে, কিন্তু আমি নড়লাম না। আজ নয়। রক্তক্ষরণের সাথে ধীরে ধীরে নিস্তেজ হয়ে এলো অঙ্কুর। আমায় সরিয়ে দেওয়ার সমস্ত চেষ্টা যখন বৃথা হলো, খানিকক্ষণ সেইভাবেই দাঁড়িয়ে রইল সে। তারপর আমি বাহু আলগা করলাম, মুখের রক্ত সবটা গিলে নিয়ে তার গলা থেকে ঠোঁট সরালাম। অঙ্কুর নিস্তেজ হয়ে ধপ করে পড়ে গেল মাটিতে। আমি বসে পড়লাম তার পাশে। কি অবস্থায় আছি, কি করছি, কিচ্ছু মাথায় এলো না। কয়েক মিনিট সেইভাবে থাকার পর হুঁশ এলো, আর হাউ হাউ করে কেঁদে উঠলাম। কাঁদতে কাঁদতে অঙ্কুরের দেহর বুকে মাথা রাখলাম শেষ আলিঙ্গনে। বৃষ্টি নামলো। খোলা চুলের সিঁথির ভেতর থেকে সিঁদুরটা ধুয়ে গেল একটু একটু করে। সেই রাতে মেসের সবাই আমায় এত উপকার করেছিল যা
আমি জন্মেও শোধ করতে পারবো না। অনুসুয়াদি এসে তার এক চেনা হাতুড়ে ডাক্তারকে বেশি টাকার টোপ দিয়ে ডেথ সার্টিফিকেট লিখিয়ে দামোদরের পাড়ে অঙ্কুরের দেহকে দাহ করা হয়েছিল। কেউ ঘুণাক্ষরেও টের পায়নি সে কিভাবে মরেছিল। 15টা দিন আমি পেটের ইনফেকশনে ভুগেছিলাম। তখন আমায় সম্পূর্ণ দেখভাল আমার মেসের দিদিরা করেছিল। কাউন্সেলিং করালে হয়তো ভালো হতো, কিন্তু সেটা হলে যে আমায় সত্যি কথা বলতে হতো, আর সেটা সম্ভব ছিল না। শেষ একটা কাজ শুধু বাকি রইল, সবচেয়ে কঠিন কাজ। একা একাই গেলাম স্ত্রীরোগ বিশেষজ্ঞের কাছে। দেখুন, কিছু মনে করবেন না, একটা ব্যাপার কিন্তু আমি কিছুতেই বুঝতে পারছি না। আপনার মৃত স্বামীর একমাত্র স্মৃতি আপনার এই গর্ভের সন্তান, আপনি মা হয়ে তাকে চাইছেন না কেন? আমার স্বামীর অবর্তমানে সন্তানের ভরণ পোষণ করার আর্থিক বা মানসিক অবস্থা আমার নেই। মহিলা ডাক্তার আমার দিকে সন্দেহের চোখে খানিকক্ষণ তাকিয়ে গর্ভপাতের 2টো ওষুধ লিখে দিলেন। যাই হোক, শুনুন, 3-4 দিন হেভি ব্লিডিং হবে, ভয় পাবার কোনো কারণ নেই, কিন্তু বাচ্চাটা থাকবে না, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। ঘরে এসে নিয়ম মেনে ওষুধ 2টো খেয়ে নিলাম। চোখ ফেটে জল আসছিল, কিন্তু আমি মনকে বোঝালাম এই পাপের বীজকে আমি কিছুতেই আমার গর্ভ থেকে পৃথিবীর আলো দেখতে দেব না। 2-3 দিন খুব দুর্বল ছিলাম। অতিরিক্ত রক্তক্ষরণের জন্য তলপেটেও ব্যথা ছিল। তারপর একদিন সকালে গা ঝাড়া দিয়ে উঠলাম। প্রাণ ভরে নিঃশ্বাস নিলাম সকালের মুক্ত বাতাসে। ঝলমলে রোদ উঠেছে বাইরে। একটা চেয়ার টেনে দাওয়ায় এসে বসলাম। কয়েকটা ছাতারে পাখি কুল গাছটায় ঝগড়া করে যাচ্ছে। তার তলায় নরম রোদ গায়ে মেখে 2টো বাচ্চা কুকুর চড়াচড়ি করে খেলছে। হঠাৎ আমার বুক হিম হয়ে গেল। না 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 না, হে হতে পারে না, হে ঈশ্বর। চেয়ার ছেড়ে প্রাণপণে দৌড় লাগালাম মেসের পেছন দিকে। সেখানে রাস্তার ধারে একটা ডাস্টবিন আছে। প্রতি শনিবার ময়লার গাড়ি এসে ময়লা তুলে নিয়ে যায়। গত 2 দিনের ব্যবহার করা প্যাডগুলো একটা সবুজ প্যাকেটে মুড়ে আমি ওই ডাস্টবিনে ফেলেছিলাম। গিয়ে দেখি বাচ্চা কুকুর 2টোর মা সবুজ প্যাকেটটা টেনে বের করে টুকরো টুকরো করে ছিঁড়েছে। আমার গর্ভে মরা রক্তবীজের সন্তানের রক্তে ভেজা তুলোর টুকরোগুলো মাটির ওপর রাস্তা জুড়ে ছড়িয়ে রয়েছে। শেষ হলো আমাদের আজকের গল্প রক্তবীজ। গল্পটি ভালো লাগলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার জন্য। কেমন লাগলো আমাদের আজকের গল্প? আপনার সুচিন্তিত মতামত ও পরামর্শ জানান কমেন্ট বক্সে। পরবর্তী গল্পের আপডেট পেতে আমাদের ফলো করুন ফেসবুক ও ইনস্টাগ্রামে। আজ আসি, আবার দেখা হবে পরের সপ্তাহে। ভয় থাকুক গল্পেই, চিত্ত হোক ভয় শূন্য।